আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ক্রাইম স্টোরি নিয়ে। আজকের স্টোরিটা একটু সচেতনতামূলক, একটুখানি বেখালিপনা, একটুখানি অন্যমনস্ক যে আমাদের জন্য কতখানি ভয়াবহতা বয়ে নিয়ে আসতে পারে, এটাই আজকের স্টোরির মোরাল। আজকের স্টোরিটা শুরু করার আগে আমি আমার নিজের সম্পর্কে এবং এই চ্যানেল সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি এখানে যে ট্রু ক্রাইম স্টোরিগুলো শেয়ার করে থাকি সেগুলো সবকিছু কিন্তু সত্য ঘটনা, কোনো কিছু আমার মন গড়া না, সবকিছু ইন্টারনেট থেকে নেওয়া। তো যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি আপনারা সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটার সাথে আমার খুবই ছোট একটা অনলাইন বিজনেস আছে, যেখানে আমি বিভিন্ন ধরনের হাতের কাজের, ট্রেডিশনাল হাতের কাজের প্রোডাক্ট সেল করে থাকি। তো সেই প্রোডাক্টের যে কোনো একটা সেলাইয়ের ভিডিও এখানে স্টোরির সাথে সাথে ভিডিও আকারে দেখানো হয়। আপনাদের যদি ট্রেডিশনাল হাতের কাজের প্রোডাক্ট এবং ক্রাইম স্টোরি দুটোই যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটা আপনাদের জন্য অবশ্যই একটা পারফেক্ট চ্যানেল। আর আপনাদের যদি শুধু স্টোরি ভালো লেগে থাকে, এরকম ভিডিও দেখতে ভালো না লাগে, তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে করতে আপনারা স্টোরিটা শুনতে পারেন। এখানে ভিডিও না দেখে শুধুমাত্র স্টোরি শুনে আপনারা পুরো ঘটনাটা বুঝতে পারবেন, কারণ স্টোরিগুলো আমি এখানে এমনভাবেই শেয়ার করে থাকি। আর এই স্টোরি রিলেটেড কিছু কিছু পিকচার আমি ভিডিওর মাঝখানে যেখানে আমার রিলেটেবল মনে হবে সেখানে দিয়ে দেব। আর যেই প্রোডাক্টের সেলাই ভিডিও আকারে দেখানো হচ্ছে, সেই প্রোডাক্টের যে কমপ্লিট হওয়ার পরে সেই প্রোডাক্টের পিকচার ভিডিও শেষে আমি দিয়ে দিব। আপনাদের যদি এই প্রোডাক্টটি ভালো লাগে, তাহলে ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আজকের স্টোরিটা যাকে নিয়ে, তার নাম হচ্ছে সামান্থা জোসেফসন। তো সামান্থা জোসেফসন 1998 সালে নিউ জার্সিতে জন্মগ্রহণ করে এবং নিউ জার্সিতে সে তার বাবা, মা এবং বড় বোনের সাথে বড় হতে থাকে। তার বাবার নাম হচ্ছে সাইমন এবং তার মায়ের নাম মার্সি এবং তার বড় বোনের নাম হচ্ছে সিডনি। তো সামান্থার ফ্যামিলি সম্পর্কে যেটা বলতে হয় যে সামান্থা আর সামান্থার বোন খুব ভালোভাবে বড় হচ্ছিল। বাবা মার সাথে তাদের খুবই ভালো সম্পর্ক ছিল। তাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম, কোনো ঝামেলা কিছু ছিল না। খুব নর্মাল, ডিসেন্ট একটা ফ্যামিলি। তো এরকমভাবে চলতে চলতে সামান্থা 2015 সালে সাউথ ক্যারোলিনার ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তো তখন ও সাউথ ক্যারোলিনাতে এসে থাকতে থাকে ওর বাবা মাকে ছেড়েও সাউথ ক্যারোলিনাতে এসে ইউনিভার্সিটিতে পড়ার সময় ওখানে থাকতে থাকে। তখন তার সাথে তার বয়ফ্রেন্ড গ্রেগের সাথে পরিচয় হয়। সাউথ ক্যারোলিনাতে সামান্থার সাথে ওর বয়ফ্রেন্ড গ্রেগের সাথে পরিচয় হয় 5 পয়েন্ট নামের একটা জায়গায়। গ্রেগের সাথে তার পরিচয় হয় 2017 সালের দিকে। তো তারপর থেকে তারা দুজন রিলেশনশিপে চলে যায়। তাদের মধ্যেও না সম্পর্কটা খুব ভালো থাকতে থাকে, এমন না যে তাদের মধ্যেও কোনো প্রবলেম। তো বলতে গেলে না, সামান্থার লাইফটা একদম পারফেক্ট ছিল, যে পারফেক্ট বয়ফ্রেন্ড, পারফেক্ট ফ্যামিলি, পারফেক্ট পড়াশোনা, ওর লাইফে কোনো রকম কোনো ঝামেলাই ছিল না। আর এরকমভাবে চলতে চলতে ওরা সবসময় ফোনে কথা বলতো, সবসময় আশেপাশে ঘুরতো, একসাথে মুভি দেখতো, একসাথে ফুটবল ম্যাচ দেখতে যেত, একসাথে কফি খেতে যেত। সারাদিন ওরা মোটামুটি একসাথেই কাটাতো। আর যখন দুজনে আলাদা আলাদা থাকতো নিজেদের হোস্টেলে, তখন হচ্ছে ওরা কন্টিনিউ ভিডিও কলে ফোনে এরকম কথা বলতে থাকতো। দুজনে কন্টিনিউ দুজনের সাথেই সবসময় থাকতো 24 ঘন্টা এরকমই। এরকমভাবেই ওদের দিন কাটতে থাকে। তো এরকমভাবে কাটতে কাটতে 2019 সাল চলে আসে। তো 2019 সাল আসতে আসতে গ্রেগ ছিল সামান্থার সিনিয়র। তো গ্রেগ হচ্ছে অলরেডি গ্র্যাজুয়েট হয়ে যায়। তো ও হচ্ছে ওর বাসায় মুভ করে যায়। তো ওর বাসায় যে চলে যায়, সামান্থা যেখানে থাকতো ওখান থেকে গ্রেগের বাসা ছিল 2 ঘন্টার মতো দূরত্বে। পুরো সামান্থা আর গ্রেগ রেগুলারলি দেখা করতো, প্রায় কয়েকদিন পরপরই তারা দেখা করতো, একসাথে সময় কাটাতো। তো এরকম সময় হচ্ছে 2019 সালের দিকে সামান্থারা হচ্ছে কিছুদিন পরেই গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবে। তো যে যার মতো চলে যাবে। আর সামান্থা যেহেতু খুবই মিশুক একটা মেয়ে ছিল, সবার সাথে খুব মিশতো, তো সেক্ষেত্রে ওর ফ্রেন্ড সার্কেলও ভালোই ছিল। তো ফ্রেন্ডদের সাথে ওর খুব ভালো একটা সম্পর্ক ছিল, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। যেহেতু ওদের কিছুদিন পরে গ্রাজুয়েশন হয়ে যাবে, তো সবাই সবার মতো যার যার বাসায় চলে যাবে। তো ওরা তো এরকম আর একসাথে এরকমভাবে থাকা হবে না ওদের। তো 2019 সালের 28 মার্চে ওরা সবাই মিলে এই কারণে প্ল্যান করে যে সবাই যার যার মতো বাসায় চলে যাবে। এই কারণে ওরা হচ্ছে ওর ফ্রেন্ডরা, তারপরে সামান্থা সবাই মিলে প্ল্যান করে যে ওরা আজকে বাইরে ঘুরতে যাবে। কিন্তু ওই দিন হচ্ছে সামান্থার বাসা থেকে যে কোনো একটা খারাপ নিউজ সামান্থা পায়, যেটা সম্পর্কে কোথাও কোথাও খুঁজে পাওয়া যায়নি যে আসলে কি হয়েছিল। ফ্যামিলিতে এমন কিছু হয় যার জন্য সামান্থার মুড একটু খারাপ ছিল। তো ও হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে যেতে চাচ্ছিল না, ওর মন খারাপ ছিল। তো ও তখন গ্রেগকে বলে যে তুমি আসো, আমি তোমার সাথে সময় কাটাবো, আমি যেতে চাচ্ছি না।
তো গ্রেগ হচ্ছে যেহেতু ২ ঘন্টা ডিসটেন্সে থাকে, আমাদের দেশে ২ ঘন্টা ডিসটেন্স অত দূরে না, কিন্তু বাইরের দেশে ২ ঘন্টা ড্রাইভিং ডিসটেন্স কিন্তু অনেক বেশি। আর তার একদিন পরেই মেবি ওদের দেখা করার কথা ছিল। তো গ্রেগ ওকে বুঝাচ্ছে যে, "না, তুমি ফ্রেন্ডদের সাথেই যাও।" আর গ্রেগের আবার খুব জরুরি একটা কাজ ছিল। গ্রেগ ইচ্ছা করলেই তো আর আসতে পারে না। গ্রেগ তখন সামান্থাকে বলতে থাকে যে, "আমি তো এখন ব্যস্ত, আমি আসতে পারতেছি না। আর আমি তো সবসময় তোমার সাথে ফোনেই আছি।" ওরা কিন্তু কন্টিনিউ ফোনে কথা বলতো। কন্টিনিউ ওরা চ্যাট করতো, ভিডিও কলে কথা বলতো। তো তখন হচ্ছে গ্রেগ বলতে থাকে, "আমি তো কন্টিনিউ তোমার সাথে ফোনে আছি। তুমি ওদের সাথেই যাও, তোমার ভালো লাগবে। আর আমি তো এখন আসতে পারতেছি না। আর তাছাড়া কয়েকদিন পরে তো আমাদের দেখা হবেই।" তো সামান্থা তখন মন খারাপ হওয়া সত্ত্বেও আর ফ্রেন্ডদের কথা চিন্তা করেও ও রাজি হয় ফ্রেন্ডদের সাথে বাইরে যেতে। তো সামান্থা আর ওর ফ্রেন্ডরা মিলে হচ্ছে বার্ড ডগ নামের একটা ক্লাবে ওরা হচ্ছে যায়। রাত 12:30টার দিকে ওখানে গিয়ে ওরা পৌঁছায়। তো তারপরে ওরা ড্রিংক করে, আম নিজেদের মতো করে সময় কাটায়, মজা করে। আর কন্টিনিউ কিন্তু সামান্থা আর গ্রেগ যোগাযোগ করে যাচ্ছে। নিজেদের মধ্যে চ্যাট করতেছে, একটু পরপর কল করতেছে, কথা বলতেছে। কন্টিনিউ সামান্থা আর গ্রেগের মধ্যে যোগাযোগ চলছে আরকি। তো সামান্থার কিছুক্ষণ পরে না বোরিং লাগতে থাকে, যেহেতু ওর মন খারাপ, ওর ভালো লাগতেছে না। তো ও হচ্ছে ২টার দিকে, ২টার একটু পরে ও হচ্ছে আ ক্লাব থেকে বের হয়ে যায়। তো ওর ফ্রেন্ডরাও নোটিস করে যে ও নাই, ও বের হয়ে গেছে। তো এরকম হয় সাধারণত যে কারো একটু বেশি খারাপ লাগলে অন্য কেউ আরো বেশি ড্রিংক করতে চাচ্ছে আর একজন চাচ্ছে না। তো সে তার মতো বাসায় চলে যায়, এটা নরমাল। তো সামান্থা হচ্ছে বের হয়ে তখন হচ্ছে চলে যেতে যখন যায় তখন হচ্ছে ও কিন্তু গ্রেগকেও বলতে থাকে যে ও উবার কল করতেছে, উবারে যাবে। উবার কল করে, তো গ্রেগের সাথে তখন ওর কন্টিনিউ কথা হচ্ছিল ফোনে। গ্রেগ আবার ওকে বলে যে ওর লাইভ লোকেশনটা গ্রেগের সাথে শেয়ার করতে। তো সামান্থা হচ্ছে অ্যাপের মাধ্যমে ওর যে লোকেশন এটা হচ্ছে গ্রেগের সাথে শেয়ার করতে থাকে। তো সামান্থা উবারে কল করে এরকম উবারের জন্য ওয়েট করতে থাকে। তখনও ও কন্টিনিউ গ্রেগের সাথে কথা বলতেছে। তো এর মধ্যে হচ্ছে সামান্থার উবার চলে আসে। সামান্থা হচ্ছে গ্রেগের সাথে কথা বলতে বলতে উবারে উঠে বসে। তো বসার পরে তারপরে সামান্থা আর গ্রেগ আবার কথা বলে, তো উবারে বসার পরে হচ্ছে গ্রেগ ফোনটা রেখে দেয়। কতক্ষণ পরে গ্রেগ তো কন্টিনিউ কাজ করতেছিল বাসায় বসে, আর মাঝখানে কিন্তু ও সামান্থার সাথে চ্যাট করতেছে আর কথা বলতেছে। কতক্ষণ পরে গ্রেগ ফোনের মধ্যে যেটা নোটিস করে যে সামান্থার লাইভ লোকেশন তো ওর সাথে শেয়ার করা ছিল না, ওখানে ও দেখতে পাচ্ছে যে সামান্থার বাসা যেদিকে, কিন্তু সামান্থার লোকেশন দেখাচ্ছে তার উল্টা দিকে, অনেক দূরে চলে যাচ্ছে। তো তখন হচ্ছে গ্রেগ একটু টেনশনে পড়ে যে সামান্থা উল্টা দিকে কেন যাচ্ছে। তখন সে সামান্থাকে ফোন করে, কিন্তু সামান্থা ফোন রিসিভ করে না। মেসেজ করে, সামান্থা মেসেজেরও কোনো রিপ্লাই দিচ্ছে না। কন্টিনিউ গ্রেগ তাকে ফোন করে যাচ্ছে, কোনো রিপ্লাই দিচ্ছে না। গ্রেগ একটু টেনশনে পড়ে। তো তারপরে গ্রেগ চিন্তা করতে থাকে হয়তোবা সামান্থা ফোনটা উবারে ভুলে রেখে মানে বাসায় নেমে গেছে। আর হচ্ছে এখন উবার তো কন্টিনিউ এদিক ওদিক যাবেই। তো উবার সম্ভবত অন্য কাউকে নিয়ে অন্যদিকে অলরেডি চলে গেছে। এটা নিয়ে গ্রেগ আর অতটা টেনশন করে না। তো যেহেতু অনেক রাত হয়, গ্রেগও ঘুমায় পড়ে। তো সকাল হয়েছে, সকালবেলা গ্রেগ উঠে দেখে যে সামান্থার থেকে কোনো রিপ্লাই নাই, কোনো খোঁজ নাই। তখন আবার গ্রেগের একটু চিন্তা হয় যে সকাল হয়ে গেছে, এতক্ষণে তো সামান্থা অ্যাটলিস্ট ওকে অন্য কারো ফোন থেকে অথবা অন্য কোনো যে কোনো ওয়েতে হোক ও আর কি গ্রেগের সাথে যোগাযোগ করবে, তো এখনও করলো না। তখন হচ্ছে গ্রেগ হচ্ছে সামান্থার অন্য ফ্রেন্ডদেরকে কল দেয়। তো তারাও হচ্ছে জানায় যে সামান্থার সাথে তাদেরও কোনো যোগাযোগ হয় নাই। তো সামান্থা হচ্ছে লিবার্টি ট্যাপরুম নামক একটা জায়গায় ও কাজ করতো। তো সকালে ওর ওখানে ডিউটি ছিল। তো গ্রেগ হচ্ছে চিন্তা করে যে সামান্থা নিশ্চয়ই কাজে গেছে। তো ওখানে যোগাযোগ করে দেখে যে সামান্থা ওর কাজের জন্য ওখানে যায় নাই সকালবেলা। তো এরপরে গ্রেগ টেনশনে পড়ে যায়। তো এরপরে গ্রেগ হচ্ছে পুলিশের কাছে যায়। পুলিশের কাছে গিয়ে যখন বলে যে এরকম সামান্থাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওর লাইভ লোকেশন যখন দেখাচ্ছিল তখন দেখাচ্ছে যে পুরা উল্টা ডিরেকশনে ও গেছে ওর বাসা থেকে। তো এগুলো শোনার পরে পুলিশও হচ্ছে সামান্থাকে খুঁজতে থাকে। তো তারপরে হচ্ছে ওই যে বার্ড ডগ ক্লাব ওখানে গিয়ে সিসি ক্যামেরা নেয়। তো সিসি ক্যামেরায় যেটা দেখা যায় যে সামান্থা ওখান থেকে বের হয়েছে ২টার একটু পরে। তারপরে হচ্ছে ও উবারের জন্য ওয়েট করতে থাকে। তো তখন ও গ্রেগের সাথে ফোনে কথা বলতেছিল। তারপরে একটা কালো রঙের গাড়ি ওর সামনে এসে দাঁড়ায়। তো সামান্থা কথা বলতে বলতে গাড়ির ভিতরে উঠে বসে। এরপর থেকে আর সামান্থাকে খুঁজে পাওয়া যায়নি। এরপরে তো যা হলো আর কি, লাইভ লোকেশনে উল্টা দিকে দেখাচ্ছে। তো এরপরে পুলিশ যখন খুঁজতে থাকে, তারপরে হচ্ছে সামান্থা মিসিং হওয়ার ৪৮ ঘন্টা পরে সামান্থার লাশ খুঁজে পায় তারা ৬৫ কিলোমিটার দূরে। হচ্ছে সামান্থা যেখানে থাকতো তার থেকে ৬৫ কিলোমিটার দূরে সামান্থার লাশ পায়। তো এরপরে সামান্থার বাবা মাও চলে আসে। তো পাশের রুমে সামান্থার বাবা মা আর হচ্ছে গ্রেগ ওয়েট করতে থাকে সামান্থার লাশের জন্য। তো তারপরে হচ্ছে এখন তো সামান্থার লাশ খুঁজে পাইলো। সামান্থার লাশের যা অবস্থা সেটা হচ্ছে সামান্থার মানে শরীরে গোনা যাচ্ছিল না যে কতগুলা
মানে আঘাতের চিহ্ন এগুলো গুণে শেষ করা যাচ্ছিল না। এত পরিমাণে তার শরীরে আঘাতের চিহ্ন। আর সামান্থার চেহারা-টেহারা পুরা বোঝা যাচ্ছিল না। মানে অনেক খারাপ অবস্থা। অনেক মানে খারাপভাবে যে ওকে কেউ মারছে এটা একদম মানে ওর লাশ দেখলে যে কেউ বলে দিতে পারবে যে ওকে অনেক নির্মমভাবে ওকে খুন করা হইছে। তো সামান্থা যেই টাইপের মেয়ে ছিল, এত হাসি-খুশি, সবার সাথে এত মিশুক। সামান্থার তো এরকম আসলে কোনো শত্রু থাকার কথা না যে ওকে এমনভাবে মারবে। আর এখন কে সামান্থাকে এত নির্মমভাবে খুন করলো এটা বের করা এখন এর জন্য তো কোনো একটা লিড লাগবে, তাই না? তো সেজন্য হচ্ছে পুলিশ যেহেতু সামান্থা উবারে কল করে উবারের গাড়িতে উঠছে, তো তখন হচ্ছে উবারে যোগাযোগ করে, উবারের থেকেই খুঁজতে শুরু করে। আর এদিকে হচ্ছে গ্রেগ সামান্থার মেইল চেক করে যেটা জানতে পারে সেটা হচ্ছে সামান্থার যে রাইড ছিল ওটা হচ্ছে উবার থেকে ওইদিন ড্রাইভার হচ্ছে ওটা ক্যান্সেল করে দিছে। তো সেটা যে ক্যান্সেল করে দিছে ড্রাইভার এটা হচ্ছে সামান্থা আর খেয়াল করে নাই। তো সামান্থার সামনে এমনি র‍্যান্ডম একটা গাড়ি এসে থামছে আর সামান্থা ওটাতে উঠে গেছে। যে ও খেয়ালও করে নাই যে এটা ওর উবার ছিল কিনা অথবা ওর উবারের ড্রাইভার ওকে ক্যান্সেল করে দিছে। এগুলো ও কিছুই খেয়াল করে নাই। এতটাই ও অন্যমনস্ক ছিল, এতটাই ও ডিস্টার্ব ছিল যে ও এগুলো কিছুই খেয়াল না করে ও উঠে গেছে গাড়িতে। তারপরেও যখন এই ইনফরমেশনটা পুলিশকে দেয়া হয়, তারপরে পুলিশ ওই আশেপাশের এলাকার সিসিটিভি, হার্ডডগ ক্লাবের সিসিটিভি ফুটেজ এগুলো সব চেক করে দেখতে পারে যে এই গাড়িটা সামান্থা যখন উবারের জন্য দাঁড়ায় ছিল, তখন এই গাড়িটাই রাস্তার উল্টা পাশ থেকে কিছুক্ষণ আগেই যায় এবং সে ইউটার্ন নিয়ে চলে আসে সামান্থার সামনে। এই গাড়ির ড্রাইভার দেখছে যে সামান্থা উবারের জন্য দাঁড়ায় আছে, এটা সে গেস করছে এবং তারপরে সে ইউটার্ন নিয়ে সামান্থার সামনে চলে এসে দাঁড়াইছে। আর সামান্থা খেয়াল করে এমনভাবে দাঁড়াইছে যে এই গাড়িটা উবারের এবং এটাকে সামান্থা কল করছে। তো সামান্থাও ভাবছে যে ড্রাইভারের অ্যাটিটিউড দেখে হয়তো বা এটা ওর কল করা উবার, ও ওটাতে উঠে বসছে। তো একজন পুলিশ বারডগ থেকে না বেশি দূরে না, কাছাকাছি দেখতে থাকে যে সামনে এরকম একটা ওই মডেলেরই কালো রঙের একটা গাড়ি। তো পুলিশ যখন কিছু দূর গিয়ে গাড়িটা থামাতে বলে তখন হচ্ছে ড্রাইভার বের হয়। তো বের হয়ে পুলিশ না কিছু জিজ্ঞেস মানে মোটামুটি হালকা পাতলা কিছু জিজ্ঞেস করার আগেই না ড্রাইভারটা যে কি করে সে হচ্ছে দৌড় দিতে থাকে। মানে লিটারেলি কিছু জিজ্ঞেস করার আগেই সে দৌড়াতে থাকে। তো পুলিশের সাথে তো আর দৌড়ে পালায়া যেতে পারে না। তো পুলিশ তাকে অলরেডি ধরে ফেলে। তো ধরার পরে তারপরে পুলিশ আবিষ্কার করে যে এই যে ড্রাইভার এর নাম হচ্ছে নাথানিয়েল রোল্যান্ড। আর এই নাথানিয়েল ১৯৯৫ সালে জন্মগ্রহণ করে। তো হচ্ছে ওর আপব্রিঙ্গিং খুব খারাপ ছিল না, ভালো ফ্যামিলি ছিল। তো কোনো খারাপ কিছু ছিল না, ছোটবেলা থেকে ভালোভাবেই বড় হয়েছে। তো কিন্তু এই রিসেন্ট কিছু সময় ধরে সে খুবই উল্টাপাল্টাভাবে চলাফেরা শুরু করছে। তো অনেক সময় হয় না যে আমরা বলি যে ছোটবেলা থেকে মানুষ ছোটবেলা থেকে যদি ভালো পরিবেশ না পায় তাহলে বাচ্চারা বড় হয়ে খারাপ হয়। অনেক সময় কিন্তু ছোটবেলা থেকে খুব ভালো আপব্রিঙ্গিং পাইলেও কিন্তু বাচ্চারা বড় হয়ে খারাপ হয়। এটা হচ্ছে অনেকের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। এভাবে আসলে বলা যায় না যে ছোটবেলায় খারাপ আপব্রিঙ্গিং হইলেই বাচ্চারা বড় হয়ে খারাপ হয়। ভালো হলেও অনেক সময় খারাপ হয়ে যায়। এই নাথানিয়েল হচ্ছে এটার একটা জলজান্ত প্রমাণ। তো এই নাথানিয়েলের নামে অনেক ধরনের পুলিশ কমপ্লেইন, পুলিশ রেকর্ড আছে। যেগুলোর মধ্যে সিট বেল্ট না পরে গাড়ি চালানো, অ্যালকোহল পান করে গাড়ি চালানো, রাশ ড্রাইভিং করা এগুলো তো আছেই। আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর একটা চার্জ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ২০১৮ সালে নাথানিয়েল একটা মহিলাকে আরেকটা ছেলের সাথে মিলে একটা মহিলাকে কিডন্যাপ করে এবং কিডন্যাপ করে জোর করে তার বাসায় নিয়ে যায়। মানে মহিলার বাসায় জোর করে তাদেরকে নিয়ে যেতে বলে। তো মহিলা যেহেতু কিডন্যাপ হয়েছে বাধ্য হয়ে তারা ভয়-টয় দেখায়, তো বাধ্য হয়ে মহিলা তাদেরকে তার বাসায় নিয়ে যায়। তারপরে বাসায় গিয়ে মহিলার যত টাকা পয়সা আছে সব তারা নিয়ে নেয়। মহিলার বাসা থেকে অনেক জিনিসপত্র তারা জোর করে হাইজ্যাক করে নিয়ে নেয়। তারপরে হচ্ছে এগুলো নিয়ে এসে নাথানিয়েল কিছু জিনিস আবার একটা পণ শপে বিক্রি করে দেয়। তো তারপরে মহিলা যখন পুলিশে কমপ্লেন করে, তারপরে এই যে জিনিসপত্রগুলো তার বাসা থেকে ওরা কিডন্যাপ করছে, চুরি করছে, তো এই জিনিসপত্রের রেশ ধরে ওই যে পণ শপে এই জিনিসপত্রগুলো পুলিশ আইডেন্টিফাই করতে পারে। তারপরে ওই পণ শপের রেশ ধরে নাথানিয়েলকে পুলিশ অ্যারেস্ট করে। কিন্তু এরপরে নাথানিয়েলকে কিডন্যাপিংয়ের জন্য চার্জ করা হয় না, ওকে চার্জ করা হয় ২,০০০ টাকার জিনিসপাতি চুরির চার্জ করা হয়। তো তার জন্য ওর খুব বড় শাস্তি হয় না, সম্ভবত ফাইন-টাইন দিয়ে কিছুদিন জেল খেটে সে বের হয়ে চলে আসে। তো এরপরে নাথানিয়েলের গাড়ি যখন পুলিশ চেক করে, এই যে ধরলো, এরপরে নাথানিয়েলের গাড়ি যখন পুলিশ চেক করে, পুলিশ পুরো গাড়ির মানে ট্রাঙ্কের ভিতরে প্রচুর পরিমাণে রক্ত পায় এবং শুধুমাত্র ট্রাঙ্কের ভিতরে না, পিছনের সিটেও প্রচুর পরিমাণে রক্ত এবং এই রক্তগুলো ছিল সামান্থার। আর শুধুমাত্র সামান্থার রক্তই না, সামান্থার ফোনও পাওয়া যায় গাড়ির ভিতরে। তো এর থেকে তো প্রমাণ হয়েই যায় যে সামান্থা নাথানিয়েলের সাথেই ছিল লাস্ট মোমেন্টে। আর এছাড়াও যখন নাথানিয়েলের বাসা চেক করা হয় তখন হচ্ছে
যে ক্লিনিং করার জন্য ব্লিচ, তারপর হচ্ছে গ্লাস ক্লিন করার জন্য যেই টাইপের প্রোডাক্ট পাওয়া যায় এই টাইপের অনেক প্রোডাক্ট পাওয়া যায়। আর হচ্ছে 2 মাথায় ওলা যে ছুরিগুলো থাকে ওগুলো পাওয়া যায়। ওটা দিয়ে যে সামান্থাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, কোপানো হয়েছে, গায়ে যে আঘাতগুলো ছিল ওইটা ওই চাকুটার সাথে পুরোপুরি মিলে যায় এবং ওই চাকুতেও সামান্থার রক্ত পাওয়া যায় এবং নাথানিয়েলের নখের নিচেও কিন্তু সামান্থার ব্লাড পাওয়া যায়। তো এরপরে নাথানিয়েলকে মার্ডার, কিডন্যাপিং এসবের জন্য চার্জ করা হয়। আর 2021 সালের জুলাই মাসে নাথানিয়েলের ট্রায়াল শুরু হয়। তো স্বাভাবিকভাবে সবকিছু নাথানিয়েলের বিপক্ষেই তো ছিল, তাই না? 30 জন উইটনেস এখানে ডাকা হয় এবং এই 30 জন উইটনেসই নাথানিয়েলের বিপক্ষে কোর্টে সাক্ষ্য দেয়। এর মধ্যে যার মাধ্যমে হচ্ছে সামান্থার বডিটা খুঁজে পাওয়া যায় সে হচ্ছে একজন টার্কি হান্টার। টার্কি খুঁজতে গিয়ে সে হচ্ছে সামান্থার লাশটা ওখানে খুঁজে পায়। তো সেও বলছে যে এরকম কালো গাড়ির কথা ওখানে। আর সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সামান্থা এর আগে যখন ওখানে দাঁড়ায় দাঁড়ায় গ্রেগের সাথে কথা বলতেছিল আর উবারের জন্য ওয়েট করতেছিল, তখন একটা গাড়ি আসে। তো সামান্থা যখন যায় ওই গাড়ির সামনে, ভুল করে নিজের উবার মনে করে, তখন গিয়ে দেখে যে এটা আসলে ওর উবার না। তখন ও আবার পিছনে এসে দাঁড়ায়। এইটা পিছনে দাঁড়িয়ে, দুইটা গাড়ির পিছনে দাঁড়ায়া তখন হচ্ছে নাথানিয়েল এইটা দেখতেছিল এবং সেই সুযোগটা গ্রহণ করছে। আর এর আগে কয়েকবার সে ওই রাস্তা দিয়ে কয়েকবার সে ঘুরছে। সে হচ্ছে তার শিকার খুঁজতেছিল যে কাউকে সে কিডন্যাপ করবে, এটা তার প্রি প্ল্যান্ড ছিল। তো সেই সুযোগ মতো হচ্ছে সামান্থাকে পেয়ে গেছে। সামান্থা ওভাবে অন্যমনস্ক ছিল আর এই সুযোগটা হচ্ছে নাথানিয়েল গ্রহণ করছে। তো এরপরে সামান্থা যখন গাড়িতে উঠে গেছে, এরপরে সম্ভবত নাথানিয়েল চাইল্ড লক করে দিছে সামান্থা যাতে ভিতর থেকে আর গাড়ির লক খুলতে না পারে। তো এরপরে সামান্থা যখন টের পাইছে তখন তো সে চিৎকার করলো, আশেপাশে কেউ শুনে নাই, তখন সে অলরেডি অনেক দূরে চলে গেছে। তারপরে সে সামান্থাকে মারছে, মেরে হচ্ছে ওই গাড়িতে করে ওই দূরে যেখানে টার্কি হান্টারটা ওর লাশ খুঁজে পাইছে ওখানে নিয়ে ওকে ফেলে দিছে। তো মাঝখানে কি হয়েছে এগুলো কিছু কিন্তু নাথানিয়েল স্বীকার করে নাই। আর এখানে যেই ডাক্তারটা হচ্ছে পোস্টমর্টেম করছে সেই ডাক্তার বলছে যে 120টার বেশি আঘাতের চিহ্ন ওর শরীরে ছিল। আর নাথানিয়েলের বাসায় যে চাকুটা পাওয়া গেছে 2 মাথাওয়ালা, ওটা দিয়ে স্ট্যাব করা হয়েছে। তো এরপরে তো নাথানিয়েলের পক্ষে আর কোনো কিছু বলার থাকে না। 100% নাথানিয়েলই এখানে আসলে দোষী। আর এই নাথানিয়েল কত বড় মানে খারাপ একটা লোক। সে হচ্ছে এই যে সামান্থাকে মারার কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে তাকে হচ্ছে সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা বুথের থেকে সে টাকা তুলতে চেষ্টা করতেছে সামান্থার কার্ড ইউজ করে। তো 9 বার সে ওখানে ট্রাই করছে কিন্তু সে তুলতে পারে নাই সামান্থার কার্ড থেকে টাকা। তারপরে সে ওখান থেকে খালি হাতে ফেরত গেছে। মানে সে সামান্থাকে মেরে সম্ভবত ওখানে ফেলে দিয়ে এসে সে কার্ড নিয়ে এখানে টাকা তোলার চেষ্টা করছে। সে ওখানে মানে সাকসেস হতে পারে নাই। আর এই সব প্রমাণের পরে হচ্ছে নাথানিয়েল যে সামান্থাকে মারছে এটাই তো প্রমাণিত হয়, তাই না? তারপরে হচ্ছে জুরিদের হচ্ছে 1 ঘন্টারও কম সময় লাগছে যে সিদ্ধান্ত নিতে যে নাথানিয়েলই হচ্ছে সামান্থাকে মারছে। তো সামান্থার মার্ডারের আর কিডন্যাপিংয়ের জন্য হচ্ছে নাথানিয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর তখনও নাথানিয়েল না বলতে থাকে যে সে ইনোসেন্ট, সে কিছু করে নাই, সে সামান্থাকে মারে নাই। আর নাথানিয়েলের মা, সে তো মোটেও বিশ্বাস করতেছিল না। সে তখনও বলতেছিল আমার ছেলে নির্দোষ, আমার ছেলে কিছু করে নাই। মানে সব প্রমাণের পরেও সে বলতেছিল আমার ছেলে নির্দোষ। আর এদিকে সামান্থার বাবা মা বোন সবাই অনেক ভেঙে পড়ে। সবার মানে সামান্থাকে এরকমভাবে মানে মারছে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারে না। তো আর গ্রেগও ওদিক দিয়ে অনেক ভেঙে পড়ে। কিছুদিন পরে সে আর সামান্থা দুজনে বিয়ে করতো, নতুন লাইফ শুরু করতো। সেখানে হচ্ছে সামান্থা এভাবে মারা গেছে। আর তার সাথে কথা বলতে বলতেই কিন্তু সামান্থা এই নাথানিয়েলের উবারে উঠছে। এটা চিন্তা করে গ্রেগ আরও বেশি কষ্ট পায় যে সে যদি সামান্থাকে বলতো একবার যে তুমি একটু চেক করো, অথবা সে যদি আরেকটু খেয়াল করতো যে উল্টা দিকে যাচ্ছে, হয়তোবা সে কিছু করতে পারতো। এরকম গিল্ট তার ভিতরে কাজ করতে থাকে। আর সামান্থার বাবা মা হচ্ছে হোয়াটস ইউর নেম নামে একটা হচ্ছে অর্গানাইজেশন শুরু করে, যেখানে হচ্ছে উবার রাইড নিয়ে সবার মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য, যেহেতু তারা এভাবেই তাদের মেয়েকে হারাইছে। আর গ্রেগ হচ্ছে এতটাই কষ্ট পায় যে গ্রেগ হচ্ছে ক্রিমিনাল লয়ার শুরু করে যায়। সে যেটা নিয়ে পড়াশোনা করছে ওটা ছেড়ে দিয়ে নতুন করে ল নিয়ে পড়ে সে হচ্ছে একজন ক্রিমিনাল লয়ার হয়, যাতে সে যারা সামান্থার মতো এরকম ভিকটিম হয় তাদেরকে জাস্টিস পাওয়ার জন্য, তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য সে হচ্ছে ক্রিমিনাল লয়ার হিসেবে নিজের কর্মজীবন শুরু করে।
তো এটাই ছিল হচ্ছে সামান্থার করুণ কাহিনী। যে এরকম ঘটনা আমাদের সবার সাথে ঘটতে পারে। আমরা সবাই অনেক সময় যেকোনো কারণে একটু অন্যমনস্ক থাকি। অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলি। কি করতেছি এগুলা খেয়াল করি না রাস্তাঘাটে চলার সময়। তো আমাদের সবারই একটু সাবধানে চলাফেরা করা বিশেষ করে মেয়েদের। ছেলেমেয়ে সবার ক্ষেত্রেই কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। আপনাদের যদি আমার স্টোরি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটি গ্রো করতে সাহায্য করুন। আবার চলে আসবো নতুন কোনো স্টোরি নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।